আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে অনেকদিন পরে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। তো এই ভিডিওটি সবার জন্য নয়, শুধুমাত্র এই বইটি অথেন্টিক মডেল টেস্ট বইটি যারা প্র্যাকটিস করছেন এবং পাশাপাশি যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন। তো অনেক দিন হয়ে গেছে, আমি 19 নং মডেল টেস্ট পর্যন্ত ইংলিশের সলভগুলো দিয়েছি, প্লাস এরপর থেকে শুরু করে নিই। তো আজকে আমি অথেন্টিক মডেল টেস্টের 20 নংয়ের ইংলিশ পার্টটা আলোচনা করব। তো যারা ইউটিউবে অনেক কমেন্ট করেছেন এবং অনেকবার রিকোয়েস্ট করেছেন এবং আমার ইনবক্স করেছেন, মেসেঞ্জারে অনেক মেসেজ দিয়েছেন, তো তাদেরকে আমি প্রথমে সরি বলতে হচ্ছে, দুঃখিত, আসলে অনেক দুঃখিত। তো শুরু করা যাক তাহলে আজকের আলোচনা। আর আমি একটা কথা মনে করে দিচ্ছি, আমি আজকের ক্লাসটি হবে একটু ভিন্ন ধরনের, আমি অনেক তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আপনি যদি রিয়েলি আগ্রহী হয়ে থাকেন, আপনার কমেন্টের যে এত কমেন্ট করছেন, এত মেসেজ করছেন, সেই মেসেজের অনুপ্রেরণায় কিন্তু আমি বইটা নিয়ে বসেছি। তো আপনি কি করবেন, একটা খাতা নিয়ে বসবেন, ঠিক আছে? আপনার কাছে যদি এই বইটি থেকে থাকে, গাজী বিজয়নুর রহমান স্যারের অথেন্টিক মডেল টেস্ট বইটি যদি থেকে থাকে, তাহলে আপনি মডেল টেস্ট নং 20-এ যান, 20-এ গিয়ে ইংলিশ পার্টটা নিয়ে বসুন। আর যদি আপনার কাছে বই না থাকে, তাহলেও একটা খাতা নিয়ে বসেন, যে গ্রামাটিক্যাল যে কথাগুলো বলবো, বিভিন্ন ভোকাবুলারি যেগুলো আসছে, অথবা ফ্রেজ ইডিয়ম যেগুলো আসছে, বা ভয়েস চেঞ্জ আসছে, সেগুলো আমি বলার চেষ্টা করব, আপনি সেগুলোকে নোট করার চেষ্টা করবেন এবং সলভ করার চেষ্টা করবেন। শুরু করা যাক তাহলে আজকের আলোচনা। ওকে, 21 নম্বর, সাধারণত 21 নম্বরে থাকে, কারণ প্রথম 20 পর্যন্ত হচ্ছে বাংলা, 21 থেকে 40 পর্যন্ত হচ্ছে আপনার ইংলিশটা, ঠিক আছে? 21 নম্বরে এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে উই শ্যাল ডিসকাস দ্য প্রবলেম, উই শ্যাল ডিসকাস ড্যাশ গ্যাপ দ্য প্রবলেম। অর্থাৎ ডিসকাসের পরে প্রিপোজিশন বসে কিনা। আপনি দেখবেন এই যে ডিসকাস শব্দটার পরে প্রিপোজিশন বসে না, ডিসকাস শব্দটার পরে প্রিপোজিশন বসে না। এখানে অপশন দেওয়া আছে অ্যাবাউট, অন, আপন, নো নিড প্রিপোজিশন, ঠিক আছে? ডিসকাস শব্দটির পরে প্রিপোজিশন বসে না, এটা মুখস্থ করে রাখুন, কাজে লাগবে, ঠিক আছে? 22 নম্বর, একটা ইডিয়ম দেওয়া আছে, ফিউ অ্যান্ড ফার বিটুইন। ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে কি? এটার মানে হলো রেয়ারলি, এটার মানে হচ্ছে রেয়ারলি, একেবারে কদাচিৎ বোঝাচ্ছে, নেগেটিভ বোঝাচ্ছে। ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে হচ্ছে রেয়ারলি। ওকে, 23 নম্বরে আছে দ্য গার্ল ইজ পপুলার ড্যাশ অল। পপুলার উইথ অল, পপুলার উইথ অল, ঠিক আছে? দ্য গার্ল ইজ পপুলার উইথ অল, অর্থাৎ এই মেয়েটি সকলের সাথে খুবই পরিচিত আছে, ঠিক আছে? তাহলে আমি কি বললাম, পপুলারের পর এখানে উইথ বসছে। তারপর 24 নম্বরে আমি যদি আসি, তাহলে এখানে একটা কারেকশন দেওয়া আছে, এখানে 4টা অপশন দেওয়া আছে। আপনাকে বলছি কি, ইনকারেক্ট যেটা সেটা বের করো। যাদের কাছে বই আছে অবশ্য ধরছেন, না যাদের কাছে বই নেই সমস্যা নাই, আপনি শুনতে থাকেন। ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট সেন্টেন্স, ঠিক আছে? এখানে ইনকারেক্টটা বের করতে হবে, মানে ভুল কোনটা সেটা আপনাকে বের করতে হবে, ঠিক আছে? ওকে ওকে 24 নম্বর যেটা, সেটা আমি এক্সপ্লেন করছি। এখানে ক নাম্বার মানে এ নাম্বারে যেটা দেওয়া আছে, এখানে কোনো ভুল দেখতেছি না আমি। হি বেড মি গুড বাই, সে আমাকে গুড বাই বলেছে, শুভ বিদায় বলেছে। বি নাম্বার যেটা আছে, অল অফ ইট ডিপেন্ডস অন, এখানে ভুল বলতে এখানে থাকতো যে কি ডিপেন্ডের পরে আপন দিলে, ডিপেন্ডের পরে অথবা অ্যাট দিত, ডিপেন্ডের পরে যদি উইথ দিত, বা ধরেন আপনার অন্য প্রিপোজিশনগুলো দিত। আমরা জানি ডিপেন্ডের পরে অন বসে, ডিপেন্ড অন দেওয়া আছে। সি নাম্বার হচ্ছে খালেদ স্পিক্স গুড ইংলিশ। ওকে, এটা গুড অ্যাড দিতে পারতো, খালেদ ইংরেজিতে কথা বলে, ঠিক আছে, এটা দিতে পারে। কিন্তু এখানে যেটা ইনকারেক্ট আছে সেটা হচ্ছে, খেয়াল করুন আপনি, ভগ্নাংশ আমরা বুঝি, বাংলাতে বুঝি, তারপর হচ্ছে অঙ্কতেও বুঝি, কিন্তু ইংরেজিতে দেখবেন 2/3 মানে 1/3, 2/3 অথবা 1/4, 4 ভাগের 1 অংশ। এখানে 2/3 মানে 3 ভাগের 2 অংশ। 2/3 দিতে হবে, কি দিতে হবে? 2/3, 2/3, ঠিক আছে? মানে 2 থাকবে, তারপর এটার সাথে এস দিতে হবে। 1
2/3 এভাবে। কিন্তু এখানে 2/3 অফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড, 2/3 হবে, এখানে মূলত কি হবে, থার্ডস হবে। এটা ভুলটা আপনাকে বের করে দিতে হবে। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে 1/3, 2/3, 1/3 যখন এজ না দিবে তখন কিন্তু সেটা ভুল হবে, ঠিক আছে। 25 নাম্বার যেটা আছে ডিয়ার মানে হরিণ, DEER ডিয়ার, এটা প্লুরাল ফর্ম কি, সেম প্লুরাল ফর্ম অফ ডিয়ার, DEER ডিয়ার। শিফ থেকে যাবে, যেমন লাইস হবে, তারপর হচ্ছে টিথ হবে, চাইল্ড সিঙ্গুলার, চিলড্রেন প্লুরাল হবে, তারপর হচ্ছে আপনার ধরেন ফুট পায়ের পাতা, ফিট হবে, তারপর টিথ হবে, দাঁতগুলো, এভাবে আপনি মেমোরাইজ করে নেবেন। তারপর আরও অনেক আছে, যেমন এজেন্ডাম সিঙ্গুলার, এজেন্ডা প্লুরাল, ঠিক আছে। তারপর হচ্ছে এরকম অনেকগুলো আমরা দেখতে পাই, হ্যাঁ, এগুলো আসতে আমি আলোচনা করব। তারপর 26 নাম্বার যেটা আমি দেখতে পাচ্ছি সেটা সিলেক্ট দ্য কারেক্ট ওয়ান, হ্যাঁ, এখানে কোনটা সঠিক সেটা বের করতে বলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে সিম্পল, হি নোজ প্লেইং হয় না, হি নোজ হাউ টু প্লে, এটা আপনি দেখলেই বলতে পারেন হি নোজ হাউ টু প্লে, হি নোজ হাউ টু প্লে, হাউ টু প্লেইং হলে আবার হবে না, কারণ টু এর পরে ভার্বের সাথে আইএনজি আসে না, ভার্বের বেস ফর্মটাই আসে, প্রেজেন্ট ফর্মটাই আসে, হি নোজ হাউ টু প্লেই হবে। ওকে, 27 নাম্বার 27, অবশ্যই স্ক্রিনে আমি দেখতে পাবেন ওয়ার্ডটি, এক্সালফেট শব্দটির অর্থ হলো নির্দোষ প্রমাণ করা। এক্সালফেট শব্দটির অর্থ হলো নির্দোষ প্রমাণ করা। তো এটার বিপরীত শব্দ হবে ব্লেম দেওয়া, দোষ দেওয়া। ভোকাবুলারির জন্য আপনার মেইন পয়েন্ট হচ্ছে আপনি এখানে যে ভোকাবুলারি আছে এটা পুরো তো পড়বেন অবশ্যই, কিন্তু দেখা যায় কি এখানে 4টা অপশন দেওয়া আছে, প্লাস যেটাতে প্রশ্ন করছে ওইটা একটা 5টা আপনি কি করবেন, ডিকশনারিতে চার্জ দিয়ে এগুলো আরও সিনোনিম অ্যান্টোনিমগুলো আরও শিখে রাখতে হবে, ঠিক আছে। ওকে, তারপর আমি বলবো 28-এ আছে হোয়াট ইজ অ্যান্টোনিম অফ সিম্প্যাথি, ঠিক আছে। এই যে সিম্প্যাথি শব্দটা, এটার বিপরীত শব্দ কি? সিম্প্যাথি মানে কি দয়া, সিম্প্যাথি যদি দয়া হয়ে থাকে তাহলে এটার বিপরীত হবে অ্যান্টিফেইথি। অ্যান্টি মানে আমরা বিপরীত একটা ভাব বুঝে যাই, ঠিক আছে। অ্যান্টি মানে একটা বিপরীত, মানে অ্যান্টি মানে বিপরীত ভাব বোঝায়, তাহলে সেই হিসেবে আমরা সিম্প্যাথি অ্যান্টিপ্যাথি বোঝা যাচ্ছে, ঠিক আছে। দয়া আর হলো নির্দয়া, ওকে, নির্দয়। তারপরে 29, এখানে ফাইন্ড আউট করতে বলছে স্পেলিংয়ের জন্য আপনাকে বেশি বেশি লিখতে হবে। এখানে আমি স্পেলিং আগে যেটা সেটা বলে দিই, সার্টেইন তো আমরা বুঝি, তো এটার আগে জাস্ট এসটা দিয়ে দিব, সার্টেইন। তারপরে অনেক যে স্পেলিংগুলো বেশি বেশি আসে থাকে সেগুলো কী করবেন, লিখতে হবে, হ্যাঁ। লিখলে আপনার জন্য যখন খাতায় দূরে লিখবেন তাহলে আপনার জন্য বুঝতে সহজ হবে, এবং সেটা পরীক্ষা আসলে খুব সহজে আপনি মাথা থেকে বের করে ঠিক করে লিখতে পারবেন, ঠিক আছে, বরাদ করতে পারবেন। ওকে, তাহলে আপনি স্পেলিংয়ের জন্য বেশি বেশি লিখবেন, দেন ওটার দিকে তাকাই থাকবেন, তখন আপনার মেমোরাইজটা ভালো হবে। তারপর 30 নম্বরে আমরা যদি আসি, শি ইজ একটা আর্টিকেল দিছে, এটা আর্টিকেল একটা ক্লাস 6 থেকে আপনি পড়ে আসতেছেন, একেবারে সহজ, এটা বলি আমি তারপরও। শি ইজ ড্যাশ MA ইন সোসিওলজিতে সে মাস্টার্স করেছে। এম এর আগে কি বসে, এমটা এখানে সাউন্ডের উপর, আর্টিকেলটা মনে রাখবেন আপনার, এই যে ভাওয়েল কনসোনেন্ট ভেদে আপনি আর্টিকেল বসাইতে পারবেন না, 99% ক্ষেত্রে ভুল করে ফেলবেন, সাউন্ড করে আপনি আর্টিকেল বসাবেন। এই যে এমটা এখানে কি কনসোনেন্ট, কিন্তু সাউন্ডের উপর ডিপেন্ড করে কিন্তু আর্টিকেল এন বসেছে, কেননা এম যখন বলতেছেন তখন আপনার সাউন্ডটা এ আসতেছে, ভাওয়েল আসতেছে, দেন আপনি কি দিবেন, এন দিবেন, তাহলে এটা এন হবে। আর ভি কনসোনেন্ট সাউন্ড আসতেছে, তাহলে আপনি এ দিবেন, ঠিক আছে। এফ আসতেছে, তো এফ কি দিবেন, আপনার ভাউল হবে, হ্যাঁ, এফ ভাউল সাউন্ড আসতেছে, তাহলে এন দিবেন। এভাবে খুঁজে নিতে হবে। আবার কয়েকটা ইম্পর্টেন্ট কথা আমি বলে দিই, যেমন ইংলিশ একটা ভাষা, আবার ইংলিশ একটা জাতি। যখন ভাষা হবে তখন আপনি ক্রস দিবেন, আর যখন জাতি হবে তখন আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। আবার ধরেন এই যে 4টা দিক আছে না আমাদের, ইস্ট, ওয়েস্ট, সাউথ,
তারপর হচ্ছে নর্থ, এগুলোর পূর্বে আপনি দি দিবেন। দিকের নামের পূর্বে কি বসে? দি বসে। আবার ঋতুর নামের পূর্বে আর্টিকেল ক্রস বসে, খাবারের নামের পূর্বে আর্টিকেল ক্রস বসে, খেলার নামের পূর্বে আর্টিকেল ক্রস বসে। তারপরে দ্বীপ, পুঞ্জ বা পৃথিবীতে একটি জিনিস, এগুলোর পূর্বে আর্টিকেল দি বসে। আবার আরেকটা কনফিউশন আপনি খুঁজে পাবেন যে ইউ থাকবে, যে ইউটার উচ্চারণ অর্থাৎ সাউন্ডটা ইউর মতো হবে, ইউটা ইউর মতো হবে, তখন আপনি কি দিবেন? এ দিবেন। আর ইউটা যখন আ হয়ে যাবে তখন আপনি এন দিবেন। ঠিক আছে? আবার ইউকে এরকম আসতে পারে, ইউকে কি এটার সামগ্রিক একটা দেশের সংক্ষিপ্ত রূপ না? ইউকে ইউনাইটেড কিংডম, ইউএই ইউনাইটেড আরব আমিরাত, ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো এগুলো হচ্ছে সংক্ষিপ্ত দেশের সংক্ষিপ্ত, ভৌগোলিক নামের সংক্ষিপ্তটা, ড্রুপটা, হ্যাঁ, ওটার পুরো আপনি দিয়ে দিবেন। ওকে, তারপর আমি 31 নম্বরে যাচ্ছি। ইন এ সেন্টেন্স দ্য মেইন ভার্ব মাস্ট ওয়াচ উইথ। খেয়াল করবেন, এটা বুঝতে সহজ। একটা সেন্টেন্স যখন আপনি শুরু করবেন, ঠিক আছে, সাবজেক্ট লিখবেন, ভার্ব লিখবেন। এখন এই যে সাবজেক্টটা লিখছেন, সাবজেক্ট অনুযায়ী কি হবে? ভার্ব হবে না? সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এখন ভার্বটা যে আপনি দিবেন, যেমন ইট দিবেন নাকি ইটস দিবেন নাকি অ্যাম ইটিং দিবেন, এটা কিসের উপর ডিপেন্ড করবে? আপনার পার্সনের উপর ডিপেন্ড করবে। ইট দিবেন মানে আই ইট, ইটস দিবেন মানে হি ইটস। তারপরে ধরেন আপনার ইজ ইটিং দিবেন মানে কি হি ইজ ইটিং। অর্থাৎ এই যে ভার্বের সাথে এস বা ইএস হচ্ছে কেন? পার্সনের জন্য। পার্সনের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার কি হচ্ছে? ভার্বের সাথে এস হচ্ছে, আবার এস হচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, তারপরে 32 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ অফ পিপল। পিপলের অ্যাডজেক্টিভ পপুলাস। পিপল মানে জনগণ, আর পপুলাস মানে পিপল মানে মানুষ, আর পপুলাস মানে জনগণ। ঠিক আছে? পিপলের অ্যাডজেক্টিভ হচ্ছে পপুলাস। ওকে, 33 নম্বর আবার এখানে একটা ওয়ার্ড মিনিং দিয়েছে, ভোকাবুলারি দিয়েছে। সোভার, SOVER, সোভার মানে প্রশান্ত। তো এটার যদি আপনি কি করেন, সিনোনিম বের করেন, তাহলে হবে আর্নেস্ট। এবং এটার সাথে প্রশান্ত, এটার সাথে আরও পিচফুল নিয়ে আসতে পারেন, বা যে রিলেটেড, শান্তি যে রিলেটেড যেগুলো আছে, প্রশান্তি যে রিলেটেড যে ওয়ার্ডগুলো আছে, সোভার আপনি সার্চ দিয়ে যে ওয়ার্ডগুলো পান সবগুলো আপনি নোট করে রাখেন, ওগুলো বারবার পড়েন, দেখবেন যা মনে থাকে, মোটামুটি যা মনে থাকে ওগুলো আপনার অনেক উপকারে আসবে। ওকে, তারপরে 34 নম্বর যে প্রশ্নটি, সেটি হচ্ছে ইউ শুড পুট আপ উইথ দ্য ক্রিটিক্যাল সিচুয়েশন। আমরা জানি পুট মানে রাখা, পুট আপ উইথ, পুট আপ উইথ মানে কি? টলারেট করা, সহ্য করা, টলারেট করা, সহ্য করা। পুট আপ উইথ, টলারেট করা, সহ্য করা। তো ইউ শুড পুট আপ উইথ দ্য ক্রিটিক্যাল সিচুয়েশান। এই যে খারাপ যে সিচুয়েশানটা আছে বা ক্রিটিক্যাল যে অবস্থানটা আছে, সেটা তোমাকে কি করা দরকার? তোমার টলারেট করা দরকার, টলারেট করা উচিত, বা মেনে নেওয়া উচিত, সহ্য করা উচিত। বা আমাদের জীবনে যখন বা খারাপ একটা মুহূর্ত আসে, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। ভালো মুহূর্ত আসলে সেটা তো আমরা এনজয় করে। আবার যদি আমাদের হঠাৎ করে উত্থান পতন থাকবে, আমাদের রাইজ হবে, আবার আমরা ডাউন হয়ে যাব, আপ অ্যান্ড ডাউনস লাইফে থাকবে। তো এখানে কি বলছে? ইউ শুড পুট আপ উইথ দ্য, মানে অ্যাপ্রোপ্রিয়েশন উইথ বসাতে হবে, উইথ দ্য ক্রিটিক্যাল সিচুয়েশন বা ডিফিকাল্ট সিচুয়েশান। কঠিন সিচুয়েশানগুলোতে আমরা আমাদের লাইফে আমরা মানে অর্থাৎ মিলাইয়ে থাকবো, টলারেট, সহ্য করে যাব, সহ্য করা উচিত। তারপরে 35 নম্বরে এই প্রশ্নটি বিসিএসে আসছে, মেবি 37তম। এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস। হারিয়ে যাওয়ার সুযোগ সুবিধা কখনো ফিরে আসে না। ঠিক আছে? এ লস্ট অপরচুনিটি, হ্যাঁ, আমি অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস। এখানে লস্ট শব্দটি কি? লস্ট শব্দটি হলো এখানে পার্টিসিপল। কোন পার্টিসিপল? ফার্স্ট পার্টিসিপল। পার্টিসিপল কত প্রকার? 3 প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আমি জাস্ট সংক্ষেপে ডিপলি এগুলো একটু বলি। প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের সাথে আইএনজি যোগ হবে। একবারে খুবই মনোযোগ দিয়ে শুনুন। যেখানে প্রেজেন্ট পার্টিসিপল একটা, তারপরে দেন আবার জিরান্ড একটা। প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ডের মধ্যে পার্থক্য।
জিরান নাউনের কাজ করবে আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে অ্যাডজেটিভের কাজ করবে। দেখবেন বাক্যের প্রথমে শুধু যখন একটা ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হবে, সেন্টেন্স শুরু হবে, তখন সেটাকে আপনি মোটামুটি জিরান ভেবে নিতে পারেন। ওটার মধ্যে কিছু কনফিউশন থেকে যায়, কিন্তু জিরান ধরে নিতে পারেন। ঠিক আছে, এটার বিস্তৃত আলোচনা আছে, আমি করবো ইনশাল্লাহ। আর যখন পার্টিসিপলটা হলো, প্রেজেন্ট পার্টিসিপলটা হলো কি, একটা কি থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে, দেন ওটার পাশাপাশি পরে দিয়ে একটা নাউন থাকবে। নাউন যখন থেকে যাবে তখন নাউনটা এটাকে কি করবে, মডিফাই করে এটাকে অ্যাডজেক্টিভ বানাই দিবে। যেমন রিডিং নিউজ পেপার, নিউজ পেপারটা নাউন না, নাউন হওয়ার কারণে আগে রিডিংটা কি হয়ে গেছে, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেছে। আর রিডিং ইজ আ গুড হ্যাবিট, এখানে রিডিংয়ের পরে জাস্ট ভার্ব চলে আসছে, ইজ চলে আসছে, এখানে রিডিংটা কি হয়ে গেছে, জিরান্ড হয়ে গেছে। যাই হোক, এখানে লস্ট শব্দটি এমনিতে আমরা বুঝি লস্ট, ঠিক আছে। তো যেমন আই ডিড, এখানে ডিডটা কি পাস্ট পার্টিসিপল, তাহলে এ লস্ট, তো লস্ট এখানে কি পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপল কোনটা, পারফেক্ট পার্টিসিপল হলো হ্যাভিংয়ের পরে যে বি3 থাকবে, হ্যাভিংয়ের পরে যে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে সেটা হয়ে যাবে পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, যেমন কিভাবে, হ্যাভিং কমপ্লিটেড মাই লেসন আই উইল গো টু মাই হাউস, বা হ্যাভিং কমপ্লিটেড মাই লেসন, আমার লেসনটা শেষ করে আমি কোথায় যাব, আমার বাসায় যাব, আমি কোচিংয়ে আসছি, আমার লেসনটা আমি শেষ করি, আমি কোথায় চলে যাব, বাসায় চলে যাব। এই যে হ্যাভিং কমপ্লিটেড, হ্যাভিং ডান, এর ডানটা কমপ্লিটেডটা হলো পারফেক্ট পার্টিসিপল। ওকে, তারপরে 36 নম্বর আসছে এখানে, দ্য সেইং এনাফ ইজ এনাফ। আচ্ছা, এনাফ ইজ এনাফ আমরা কখন বলি, এই যে তখন বলবো, এই যে 16 মিনিট হয়ে গেছে, 16.5 মিনিট হয়ে গেছে, আপনি এখন আপনার 20টা কোয়েশ্চেন সলভ করতে পারলেন না, ঠিক আছে, এনাফ ইজ এনাফ, আর লাগবে না, এনাফ ইজ এনাফ, আর লাগবে না। তো এনাফ ইজ এনাফ মানে কি, বুঝি আমরা সহজে, যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে কি, আপনার আর বলার দরকার নাই, আমরা বুঝে গেছি আপনি কি আলোচনা করবেন আর কি বুঝাবেন, আমাদেরকে কি দিবেন, আমরা বুঝে গেছি এটা। তো এনাফ ইজ এনাফ মানে হলো সামথিং টু স্টপ, কোনো কিছু বন্ধ করে দেওয়া। এখানে অপশন আপনি ধরলেই বুঝতে পারবেন, এনাফ ইজ এনাফ মানে হচ্ছে যথেষ্ট হয়েছে, আর লাগবে না। তাহলে অপশন আপনি খুঁজে দিবেন, সামথিং টু কন্টিনিউ আপনি কি জীবনে দিবেন না, তারপর সামথিং টু কন্টিনিউ আনটিল ইজ এনাফ না, টু টেল ইনস্ট্রাকশন ইজ ক্লিয়ার, কোনো বুঝাবুঝির দরকার নেই, সোজা আপনি বন্ধ করে দেন, তাহলে সামথিং টু স্টপ। ওকে, 37 নম্বর, হু ইজ কলিং মি, হু ইজ কলিং মি, এই যে হু যখন অ্যাক্টিভে থাকবে পেসিভে বাই হুম নিয়ে আসবেন, যখন হু থাকবে বাই হুম নিয়ে আসবেন, দেন অবজেক্টটা কি মির জন্য কি নিয়ে আসবেন, মির জন্য অবশ্যই আপনি আই নিয়ে আসবেন। তো আই নিয়ে আসলে কি হবে, আই নিয়ে আসলে এখানে বা হু ইজ কলিং প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, সেজন্য আয়ের পরে এম দিবেন, এম এর পরে ভিং দিবেন, তার বি3 দিয়ে দিবেন। মানে এগুলো আপনি থিঙ্ক করবেন, বুঝে করবেন, যে কি বলছে এখানে, হু থাকলে বাই হোম দিবেন, তারপরে টেন্স অনুযায়ী আপনি কাজ করবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে এম বিং, ইজ বিং, আর বিং আনতে হবে, আর প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এম ইজ আর বি3 দিতে হবে, এম ইজ আর আনতে হবে। এভাবে খুঁজে নেবেন। আপনার বেসিক স্ট্রং থাকলে আপনার জন্য কোশ্চেন বোঝা সহজ। ওকে, আর মাত্র 3টা কোশ্চেন, আমি 20 মিনিটের মধ্যে দেখে শেষ করতে পারি কিনা। The extra message added at the end of a letter after it is signed is called, অর্থাৎ লেটারের শেষ পর্যায়ে যে আমরা এক্সট্রা মেসেজ দিয়ে থাকি সেটাকে কি বলে, অনেক আছে নোটা ভেন মানে বিশেষ দ্রষ্টব্য, সেটা কিন্তু একেবারে শেষে লিখে থাকি। আমি একটা প্যারাগ্রাফে 3টা অংশ থাকে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে বডি, তারপর হচ্ছে কনক্লুশন। কিন্তু এখানে পোস্ট স্ক্রিপ্ট, যে উদাহরণটা আমি পড়লাম সেটা হচ্ছে পোস্ট স্ক্রিপ্ট, মানে কি প্রূঢ়পত্র, সাপ্লিমেন্ট যেটাকে আমরা বলে থাকি, সেটা কাকে বলে, দ্য এক্সট্রা মেসেজ অ্যাডেড অ্যাট দ্য এন্ড অফ এ লেটার, লেটারের পরে যেটা এক্সট্রা মেসেজ দিয়ে থাকে সেটা হচ্ছে পোস্ট স্ক্রিপ্ট। দ্য ওয়ার্ড সিবলিং মানে হচ্ছে ব্রাদার অর সিস্টার, সিবলিং মানে হচ্ছে ভাই বোন, সিবলিং মানে হচ্ছে ভাই বোন। অ্যাজ শি ওয়াজ 40 নম্বর, অ্যাজ শি ওয়াজ টকিং, যখন সে কথা বলতেছিল, হি সাডেনলি ব্রোক, এন্ড হবে, অ্যাট হবে, উইথ হবে, এন্ড হবে, নাকি কোনটা হবে, যখন সে কথা বলতেছিল সে হঠাৎ করে এখানে প্রবেশ করে চলে আসছে, হঠাৎ করে একটা কথা বলে ফেলছে, কি বলে ফেলছে, দ্যাট ইজ এ লাই, এটা হলো মিথ্যা।
যখন আমি একটা কথা বলতেছিলাম তখন হঠাৎ করে আপনি এসে কি বলছেন, একটা মিথ্যা কথা বলতেছেন আপনি। সেম এই কথাটা এখানে ওরা বুঝাচ্ছিল। অ্যাজ শি ওয়াজ টকিং, যখন একটা মহিলা কথা বলতেছিল, একটা ছেলে সাডেনলি ব্রোক ইন ব্রোক ইন সেইং দ্যাটস লাই। ব্রেক ইন মানে হচ্ছে কি, কোনো জিনিসের মধ্যখানে একবারে ধুমড়ে মুচড়ে প্রবেশ করে যাওয়া, বা ধরেন একটা গাড়ির মধ্যে ধরেন সিএনজির মধ্যে কতজন জায়গা হয়, 5 জন জায়গা হয়, ঠিক আছে, 5 জন বসতে পারে। এখন একটা বৃষ্টির একটা সিচুয়েশন চলতেছে, ঝড় তুফান, অথবা এখন যে একটা লকডাউন চলতেছে, গাড়ি অনেক সমস্যা, তো মানুষ কি করতেছে, সিএনজিতে উঠবে, কয়জন 5 জনও তো উঠবে, আর বেশি তো উঠাবে না, না সরি। কিন্তু এখন দেখা যাচ্ছে কি, কার আগে কি উঠতে পারে, একটা কি হয়ে যায়, কম্পিটিশন হয়ে যায় এখানে কিন্তু। হ্যাঁ, আপনার লাইফটাই তো কম্পিটিশন, আসলে লাইফটাই তো সবার সাথে কম্পিট করে জিতে থাকতে হয়। আপনি নিজের অবস্থান খেয়াল করুন, কম্পিট। এই যে আপনি প্রাইমারিতে 13 লক্ষ কি বলে 36,000 বা 40,000 লোক নেবে, যাই হোক, তো এখানে 13 লক্ষ কতজন আবেদন করেছে, প্রতি সিটের জন্য মেবি 40 জন না 45 জন করে ক্যান্ডিডেট আছে। এই 40 জনের সাথে আপনি কি করতে হবে, কম্পিট করতে হবে না? অবশ্যই কম্পিট করতে হবে, কম্পিটিশন করতে হবে। লাইফটি কম্পিটিশন, যেটা আমি বলতেছিলাম। এই যে সিএনজির মধ্যে 5 জন জায়গা হবে, তখন কি করেছে, 10-12 জন একত্রে যাচ্ছে। কে আগে বসতে পারে? কারা এই 10-12 জন থেকে কোন 5 জন হতে পারে? এই যে 5 জন হতে পারে তাদেরকে নিয়ে কিন্তু ড্রাইভার চলে যাচ্ছে। সুতরাং এই যে অনেক মানুষের মধ্যে কোনো কে কথা বলতেছে, কেউ কাজ করতেছে, এই পর্যায়ে যখন হঠাৎ করে কেউ যখন প্রবেশ করে ফেলবে, তখন সেটা ব্রেক ইন হবে। ব্রেক ইন, ঠিক আছে? আবার কাউকে ছেড়ে চলে যাওয়া, ব্রেক আপ, এটা তো আমরা এখন সচরাচর বুঝে থাকি ব্রেক আপ, বা কেউ কাউকে ব্রেক আপ ছেড়ে চলে গেছে, আমি একজনকে ব্রেক আপ করছি। ও বাবা, কি ভাবে আছে না? আসলে এটা ভাবনা অনেক কষ্টের একটা জিনিস। যে ছেড়ে চলে যায় সে বোঝে না, আর যাকে ছেড়ে চলে যায় সে কিন্তু ঠিকই বোঝে, ঠিক আছে? তো সুতরাং তো আজকে ছিল এই পর্যন্ত আমার মডেল টেস্ট 20-এর ইংলিশ পার্টটা। তো আমি আবারও দুঃখ প্রকাশ করছি, আপনাদেরকে বই ধরে ধরে সোজা করে আসলে পড়াইতে পারে নাই, অথবা ধরে ধরে লিখে পড়াইতে পারে নাই। আপনার কথাগুলো শুনবেন, বুঝবেন, অবশ্যই আপনাদের জন্য ভালো একটা নসিহত হয়ে যাবে পরীক্ষার জন্য। তো যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, পাশাপাশি আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ ইংলিশ চার্চের পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।